মোজো জার্নালিজম কিন্তু জার্নালিজম বাইরের কিছু না। ক্যামেরাটা দামি হলেই চলবে না, ক্যামেরাটা ভালো হলেই চলবে না, ক্যামেরার পেছনে মানুষটাকে ভালো হতে হবে। সাংবাদিকতা হওয়ার জন্য গণমাধ্যম হওয়াটা জরুরি। কোনটা যে কন্টেন্ট এবং কোনটা যে সাংবাদিকতা, গণমানুষের কথা বলতে পারা, এইটুকু স্বাধীনতা দরকার। মানে সাংবাদিকতা এমনই যে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। রাষ্ট্রের মূল 4টি স্তম্ভের মধ্যে একটি হলো সাংবাদিকতা, যেখানে সত্য বলার সাহস প্রয়োজন সবার আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও অনেকেই পেশাগত জীবনে সাংবাদিকতা বেছে নিচ্ছেন না। কিন্তু কেন এই প্রবণতা, কোথায় সংকট? এই সব কিছু নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান জনাব রফিকুজ্জামান রুমান, যিনি 16 বছর শিক্ষকতার পাশাপাশি ট্রেনিং করাচ্ছেন বিশেষ তথ্য ক্যাডারদেরকেও। স্যার, ক্যাম্পাস টাইমে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকে ধন্যবাদ। ওকে স্যার, প্রথম শুরু থেকে শুরু করি, এই শিক্ষকতা পেশা বেছে নেওয়ার কারণ কি? দারুণ প্রশ্ন করেছেন। শিক্ষকতা পেশা আমি বেছে নেইনি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি, মাস্টার্স করছি, তখনও আমি ক্যারিয়ার কি হবে এই বিষয়টা নিয়ে আমি কখনো পরিকল্পিতভাবে কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। আমি ভেবেছি একটা কিছু হয়ে যাবে। তো শিক্ষকতার একটা সুপ্ত বাসনা হয়তো ভেতরে ছিল, কিন্তু এটিকে কোনো টার্গেট করিনি। তো মাস্টার শেষ করবার পরে আমি সম্ভবত কয়েকদিন একটা নিউজ পেপারে কাজ করেছি, বাট সেটা মাসও পার হয়নি। একটা অফার পেয়েছি, তখন একটা ইউনিভার্সিটি থেকে আমার একটা অফার দেওয়া হয়েছে, আমি যুক্ত হয়েছি। তো এটাও খুব টার্গেট করে হয়নি, যুক্ত হয়েছি। হওয়ার পরে মনে হয়েছে যে আই হ্যাভ ফাউন্ড মাই প্লেস। মানে শিক্ষকতা করবার কদিন পরেই আমি বুঝতে পেরেছি যে সম্ভবত একটা কাজ আমাকে দিয়ে হয় পৃথিবীতে, অন্য যে কোনো কাজ হয়তো আমি পারফেক্টলি করতে পারছি না বা করতে পারবো বলে মনেও হচ্ছিল না, কিন্তু শিক্ষকতা আমি এনজয় করছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো তখন থেকে মনে হয়েছে আর কিছু করব না, শিক্ষকতাই করব। এভাবেই শুরু হয়েছে। এখন তো 16 বছর হয়ে গেছে শিক্ষকতায় আছি, এনজয় করছি। আসলে এটা শুরুতেই ফিল করাটা অনেক দারুণ একটা ব্যাপার। একদম, কারণ আপনি যে কাজটি করবেন সেটি যদি আপনি ওন না করেন, এনজয় না করেন, সেটি কাজই থেকে যায়, সেটি ঠিক আপনার ক্যারিয়ার হয়ে ওঠে না। আমাদের ক্যারিয়ারের সঙ্গে জবের একটা পার্থক্য আছে। কিন্তু আমরা অনেকেই মনে করছি যে আমরা জবে আছি। হ্যাঁ, জব কিন্তু আপনাকে খুবই কাস্টমাইজ করে দেয়, খুবই আপনাকে মেশিনারি করে দেয়, যান্ত্রিক করে দেয় এবং আপনাকে ফিক্স করে রাখে একটা জায়গায়। আর যখন ক্যারিয়ার ওরিয়েন্টেশনটা আপনার মধ্যে হবে, তখন দেখবেন যে এটা একটা গ্রোথ আছে, আপনি ফিক্সড না, আপনি একটা জায়গায় যেতে চাইবেন, একটা গন্তব্য আছে। তো এই জন্য বলছি যে আমাদের প্রত্যেকেরই ক্যারিয়ার হওয়া উচিত, নট এ জব। অনেক ভালো বলেছেন স্যার, ধন্যবাদ। স্যার, জানতে চাচ্ছি এই যে দীর্ঘ 16 বছর আপনি পার করেছেন, এর মধ্যে তো অনেক কিছু চেঞ্জেস দেখেছেন। তো এখন বর্তমান প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে স্টুডেন্টরা চেঞ্জ হয়েছে, নাকি মিডিয়া, নাকি কি মনে করছেন? আপনি কি সাংবাদিকতার পরিবর্তনের কথা বলছেন? আচ্ছা, সাংবাদিকতা সবসময় পরিবর্তনশীল একটি পেশা, কারণ সাংবাদিকতা তো গণমানুষের জন্য, আবার মানুষও পরিবর্তনশীল। মানুষের সময়, সংস্কৃতি, সভ্যতা সবই পরিবর্তনশীল। তো এটি যখন পরিবর্তন ঘটে, স্বাভাবিক নিয়মে সাংবাদিকতার ধরনও পরিবর্তন ঘটে এবং সেটি যুগের সঙ্গে, সময়ের সঙ্গে তাল মেলাতে হয় সাংবাদিকতাকে। এখন সবচেয়ে বড় যে তাল মেলানোর ব্যাপারটা, সেটি হচ্ছে প্রযুক্তি। আপনি জানেন যে প্রযুক্তি এখন, আজকে সকালের প্রযুক্তি বিকেলে বাসি হয়ে যাচ্ছে, বিকেলে নতুন একটা প্রযুক্তি আসছে এখন, তাই না? তো এই যে একটা কন্টিনিউয়াস একটা চেঞ্জ প্রযুক্তিগত, এটি সাংবাদিকতা রপ্ত করতে হয়। সুতরাং এখনকার সময়ে সাংবাদিকতায় যিনি আসতে চাইবেন, তাকে এই প্রযুক্তির পরিবর্তনটাকে ধরতে পারতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। বোধহয় এটি একটি বড় ধরনের পরিবর্তনের জায়গা থেকে আরেকটি পরিবর্তন নিশ্চয়ই আমরা স্বীকার করবো, এটি যে ধরুন সাংবাদিকতাকে সোশ্যাল মিডিয়া থেকে ডিফারেন্ট করতে পারা, এটি আরেকটি বড় চ্যালেঞ্জ। এখন সবার হাতে ফোন, কন্টেন্টের সাগরে সবাই ভাসছে এখন এক ধরনের। তো কোনটা যে কন্টেন্ট এবং কোনটা যে সাংবাদিকতা, এটিকে আলাদা করতে পারা সক্ষমতা সবার থাকে না। এটি একজন সাংবাদিককে অন্তত জানতে হয় যে আমি কোনটাকে কন্টেন্ট বলছি, কোনটাকে নিউজ বলছি, এই পার্থক্যটা করতে পারাটা খুব জরুরি। বর্তমান প্রেক্ষাপটে যে সাংবাদিকতার, যদি কেউ সাংবাদিক হতে চায়, সাংবাদিকতার হুমকি বলেন বা এটাকে কি সোশ্যাল মিডিয়ার এই সাইডটাকে ভাবছেন?
না, হুমকি বলবো না আমি। সোশ্যাল মিডিয়া হচ্ছে সাংবাদিকতা সহায়ক শক্তি, যদি আমরা এটাকে কার্যকরভাবে ব্যবহার করতে পারি। সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়াই তো বলছি আমরা, আর সাংবাদিকতা হচ্ছে ম্যাস মিডিয়া, দুটো তো ডিফারেন্ট জিনিস, তাই না? তো আমি কি করছি, আমি বলছি যেটি যে সাংবাদিকতা বা গণমাধ্যম বাহিত যে বার্তা, সেটি সামাজিক মাধ্যম হয়েও মানুষের কাছে পৌঁছাতে পারে। কিন্তু সামাজিক মাধ্যম নিজে সাংবাদিকতা করছে না, করা উচিত হয় না, কারণ সে তো সামাজিক মাধ্যম, গণমাধ্যম না। সাংবাদিকতা হওয়ার জন্য গণমাধ্যম হওয়াটা জরুরি। সেক্ষেত্রে এই দুটোর বিরোধ বলা ঠিক হবে না, বলবো এক ধরনের সমন্বয় করাটা জরুরি। সাংবাদিকতা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যদি মানুষের কাছে পৌঁছাতে চায়, সেটা তো ভালো, সেটা খারাপ কিছু না। কিন্তু সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুই তো সাংবাদিকতা না, এই উপলব্ধি বোধ আমাদের থাকা উচিত। নাহলে দুটো মিক্স হয়ে যাবে এবং ম্যাসাকার হয়ে যাবে শেষ পর্যন্ত। স্যার, এখন এই যে মজুর রিপোর্টার যে ব্যাপারটা, এখন একটা মোবাইল দিয়ে পুরো রিপোর্ট করে ফেলছে, এটাকে আপনি কিভাবে না, দেখছেন? এটা তো খুবই যৌক্তিক এবং সময়ের দাবি। কারণ আপনার এখন প্রযুক্তি তো সবকিছু সহজ করবার জন্যই আসে। তো মোজো বা মোবাইল জার্নালিস্ট যারা আছেন, তারা একটা ডিভাইসকে ধরেই সব কাজগুলো করছেন। মোজো জার্নালিজম কিন্তু জার্নালিজম বাইরের কিছু না, আমরা সব ভুল ভেবে থাকি এটিকে। সাংবাদিকতার সমস্ত ব্যাকরণ সেখানে মানা উচিত, নীতি নৈতিকতা প্রিন্সিপাল যা কিছু আছে। এখন মোজো মানে কি, সে মোবাইলটাকে ডিভাইস হিসেবে ইউজ করছে ইনস্টেড অফ ক্যামেরা, রাইট? ইনস্টেড অফ পেন, কলমের পরিবর্তে কিংবা ক্যামেরার পরিবর্তে একজন সাংবাদিক মোবাইল ডিভাইসটাকে ইউজ করছেন। কিন্তু সাংবাদিকতা বেসিক থেকে তিনি সরছেন না। হয়তো তার কাজ সহজ হয়ে গেছে, একটা ডিভাইস ব্যবহার করেই তিনি সবটুকু কাজ করছেন, লেখার কাজ করছেন, ভিডিও করার কাজ করছেন, এডিট করছেন, প্রেজেন্ট করছেন, সব কিছুই হচ্ছে, কিন্তু তিনি কি সাংবাদিকতাই কিন্তু করছেন। এই জন্য মোজো রিপোর্টার যারা রয়েছেন, তাদেরকে নাক ছিটকানোর কোনো প্রয়োজন নাই, তাদেরকে হেয় করবার কোনো দরকার নেই। এবং আপনি দেখবেন যে এই যে জুলাই অভ্যুত্থান হয়ে গেল, তাই না, সেখানে কিন্তু মোজো রিপোর্টারদের অসাধারণ ভূমিকা ছিল। মেন স্ট্রিম মিডিয়া যেখানে যেতে পারেনি, সেখানে কিন্তু মোজো রিপোর্টার আর জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছেন, মানুষকে তথ্য জানিয়েছেন, ছবি শেয়ার করেছেন, ভিডিও শেয়ার করেছেন। সুতরাং আমাদের মধ্যে মেন স্ট্রিম মিডিয়াতে যারা কাজ করছেন, তাদের মধ্যে এইরকম চিন্তা আসাই উচিত না যে আমি সুপিরিয়র আর মোজো রিপোর্টার বোধহয় ইনফেরিয়র হয়ে গেছে। নো, নট দ্যাট। মোজো দেখবেন যে বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যারা এখন মোবাইল ব্যবহার করেই সাংবাদিকতা করছেন, শুধু একটা মোবাইল, আর কিছু না। সো এইটিকে আপনাকে অ্যাডাপ্ট করতে পারতে হবে উইথ ডিউ রেসপেক্ট। স্যার, এখন একটা কথা প্রায় শোনা যায়, যারা হচ্ছে সাংবাদিকতা যারা পড়াশোনা করছে, পড়াশোনা করার পর যখন এরা চাকরি বা ফিল্ডে আসছে, কাজ করতে যাচ্ছে, তখন এই কথাটা শোনা যায় যে ক্লাসরুম আর নিউজ রুম এক জিনিস না। এই বিষয়ে আপনি কি? নিশ্চয়ই আপনি বলেন এক জিনিস না, ক্লাস আর নিউজ বানান তো এক না, রুম তো এক হওয়ার কথা না, তাই না? তো এইটা একটা চিরন্তন দ্বন্দ্ব। হ্যাঁ, যেমন ধরুন, যারা নিউজ রুমকে ডমিনেট করে, তারা কখনো কখনো মনে করে যারা ক্লাসরুম থেকে এসছে, সাংবাদিকতার ক্লাসরুম থেকে এসছে, তারা কিছু বিষয় হয়তো ওরিয়েন্টেড না, এটা মনে করা হয়। এটা স্বাভাবিক মনে করাও, কারণ ক্লাসরুমে তো একটা বিষয়কে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। সাংবাদিকতাকে আমরা সেখানে থিওরিটিক্যালি ডিসকাস করি, প্রিন্সিপালগুলো সেখানে আমরা ধরুন বিভিন্ন আসপেক্টে সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, একটা ফিলোসফিক্যাল আসপেক্টও সেখানে থাকে। কিন্তু যখন প্র্যাকটিস করবে, যে ছেলেটা সাংবাদিকতা ক্লাস থেকে এসে নিউজ রুমে প্র্যাকটিস করবে, তাই না, প্র্যাকটিস আর থিওরি কখনো একরকম হওয়ার কথা না, কোথাও হয় না আসলে। আমরা কেন ধরে নেই, কেন আশা করি যে ক্লাসরুম থেকে তো শিখে এসেছি, সেটি নিউজ রুমে অ্যাপ্লাই করতে পারবো আমি? এটি কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে সত্য না, আসলে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে সত্য না। সুতরাং কিছু ডিফারেন্স থাকবেই। সুবিধা জায়গাটি হচ্ছে, যে শিক্ষার্থী ক্লাসরুম থেকে সাংবাদিকতা নিউজ রুমে যায়, তিনি একটু বেটার করবেন। এই কারণে করবেন যে ক্লাসরুমগুলোতে ফিলোসফি আলোচনা হয়, সেখানে সমাজতত্ত্ব বোঝানো হয়, সাংবাদিকতার ক্রিটিক্যাল আলোচনা সেখানে হয়, যেটি আমার ধারণা, আমি বিশ্বাস করি, মনে করি যে নিউজ রুমে তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। এই জায়গাটি তৈরি হয় কখন? যখন একজন শিক্ষার্থী সত্যিই সমাজ বোঝে, মানুষ বোঝে এবং সংস্কৃতি বুঝে যখন সাংবাদিকতায় আসে, নিশ্চিতভাবেই আপনি সাংবাদিকতা কার জন্য করবেন? মানুষের জন্যই তো করবেন, গণমাধ্যম তো জনগণের জন্য। জনগণের পালস বুঝতে পারা খুব জরুরি। সুতরাং সাংবাদিকতা ক্লাসগুলোকে এরকম ইগনোর করারও কোনো প্রয়োজন নেই, কোনো সুযোগ নেই যে এইখানে অনেক বেশি থিওরি আলোচনা হয়, নিউজ রুমে এসে তাদেরকে নতুন করে শেখাতে হয়। ব্যাপারটা ঠিক ওই রকম না। আমার মনে হয় দুটো সহায়ক হওয়া উচিত। সেই মনে করাটাও হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে অবান্তর না, তারা হয়তো কিছু ফাইন্ডিংস পেয়েছেন যেখানে তাদেরকে নতুন করে শেখাতে হয়। তো এটি আমার কাছে বড় কোনো সমস্যা মনে হয় না।
স্যার, এখন বর্তমান প্রেক্ষাপটে একজন সাংবাদিক হতে গেলে মানে তিনটা যে একদম মাস্ট হ্যাভ, যে তিনটা গুণ থাকতে হবে, আপনি কি কি মনে করেন? তিনটা আপনি লিমিট করে দিয়েছেন, আমি জানি না কোন তিনটার কথা বলছেন। আমার কাছে মনে হয় ধরুন এখনকার সাংবাদিক সবসময়ের জন্যই সাংবাদিকতা করবার জন্য সাংবাদিকতা পেশা ভালোবাসতে হবে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে সাংবাদিকতা সবচেয়ে বড় গুণ কী হওয়া উচিত এখন সাংবাদিকের, আমার সবসময় আনসার হবে লাভ দ্য প্রফেশন। আপনি এই পেশাটাকে ভালোবাসুন, এটি সবচেয়ে বড় গুণ। ভালোবাসা যদি তৈরি হয় তখন দেখবেন তার জন্য সব কিছু করতে পারবেন। আর ভালোবাসা নাই, আপনি ইচ্ছের বিরুদ্ধে কাজটি করছেন কিংবা এক ধরনের প্যাশন নাই আপনার কোনো, আপনি জব করছেন, যে বললাম শুরুতে জব করছেন, মেশিনারি হয়ে গেছেন, তখন অন্য অনেক স্কিল হয়তো খুব কার্যকরভাবে অ্যাডাপ্ট করা যাবে না। এই জন্য আমি বলবো প্রথম গুণ হচ্ছে ভালোবাসতে হবে, দ্বিতীয় গুণ হচ্ছে পেশাদারিত্ব মেনটেন করতে হবে। পেশাদারিত্বটা খুব বড় জিনিস। সাংবাদিকতা কিন্তু সবার পেশা না, এটি একটি ভিন্ন ধরনের পেশা এবং তার জন্য ভিন্ন ধরনের মানসিকতার লোকজনকে এখানে আসতে হয়। এই পেশাদারিত্ব মেনটেন করা খুব জরুরি। এরপরে বলবো আমি যে আপনার এখনকার সময়ে সাংবাদিকতা করতে গেলে আপনাকে নিশ্চয়ই প্রযুক্তিগত এই বিদ্যাটা অর্জন করতে হবে। এখন আপনার ধরুন ফ্যাক্ট চেকিং ব্যাপারটা জানতে হবে, ডেটা জার্নালিজম জানতে হবে, স্টোরি টেলিং বুঝতে হবে। স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট। এখন মানুষ, আপনি তাকে যা জানাচ্ছেন, ধরুন ফর এক্সাম্পল প্রিন্ট নিউজ পেপার, আমি তো পড়ছি আগামীকাল সকালে, তাই না? আজকে সন্ধ্যায় ঘটনা ঘটে গেছে, তো আগামীকাল সকাল পর্যন্ত আমার দর্শক তো ওয়েট করছে না, আমার রিডার তো ওয়েট করছে না, সে তো পাচ্ছে, নানাভাবে এই তথ্য পেয়ে গেছে। তো আগামীকাল সকালে এই খবরটা আমি তাকে পড়াবো কীভাবে? আমাকে গল্প বলতে হবে, নাহলে সে পড়বে না। এই কারণে এখনকার সময় স্টোরি টেলিংটা খুবই ইম্পর্টেন্ট সাংবাদিকতার জন্য। যারা সাংবাদিকতা আসতে চান কিংবা ইতিমধ্যে চলে এসছেন, তাদের স্টোরি টেলিংটা শিখতে হবে। গল্পের মধ্য দিয়ে সংবাদটাকে বলতে পারার এই দক্ষতা লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে এআই। আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো খুবই আমাদের প্রাসঙ্গিক হয়ে গেছে, আমরা এটিকে অ্যাভয়েড করতে পারবো না। সাংবাদিকতার সঙ্গে এআইকে সম্পর্কিত করতে পারার টেকনিকটা জানতে হবে। সাংবাদিকতা এআই করে দিবে না, কিন্তু এআইকে ব্যবহার করে সাংবাদিকতা কীভাবে করা যায়, শুদ্ধ সাংবাদিকতা করা কীভাবে যায়, সেটি সাংবাদিক যারা আছেন তাদেরকে রপ্ত করতে পারতে হবে। স্যার, এআই কথাটা যখন বলেছেন, এখন বর্তমানে এআই তো আসলে অনেক এগিয়ে গেছেন। অনেকেই বলেন বা মনে করেন যে এআই এর জন্য সাংবাদিকদের জন্য একটা কিছুটা হুমকি টাইপের বা কাজ কমে গেছে বা জায়গা কমে গেছে, এই ধরনের একটা ব্যাপার সবাই মনে করেন। আপনার কি মনে হয়? আমি একমত না। এই কারণে এআই আপনার রিপ্লেসমেন্ট না, এটি কিন্তু সবার আগে বোঝা জরুরি। এআই আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এসছে, আপনাকে রিপ্লেস করার জন্য আসেনি। কারণ এআই যত কিছুই করুক, খবর বা সাংবাদিকতা কিন্তু খুব মানবিক একটি ব্যাপার, গল্পের ব্যাপার, তাই না? এটি এআই কখনো ধারণ করতে পারবে না। সে একটা ল্যাঙ্গুয়েজ ধারণ করে পরিচালিত হয়, এর বাইরে তার কোনো আর কাজ করার সুযোগ নেই। হ্যাঁ, আপনি কি তার মানে কি এআইকে ব্যবহার করবেন না? নিশ্চয়ই করবেন। এআইকে ব্যবহার করবেন, কিন্তু এআই যেন আপনাকে ব্যবহার না করে, এই জায়গাটা সমন্বয় করা খুব জরুরি। আপনি একটা খবর সংগ্রহের কাজ এআইকে দিয়ে নিশ্চয়ই করাতে পারবেন এবং সেই খবর উপস্থাপন করবার একটি ধরন এআই থেকে শিখতে পারবেন, কিন্তু সেটিকে মানবিক করবার যে গুণ, সেটিকে মানুষের কাছে পৌঁছানোর যে সহজতর পদ্ধতি, সেটির ক্ষেত্রে মানুষের বিকল্প আছে বলে আমি এখনো মনে করি না। সুতরাং এআই আসবে, এটি প্রযুক্তির এই উত্থানকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু এআই আপনার রিপ্লেসমেন্ট না, বরং আমি বলবো যারা সাংবাদিকতা ভালো করতে চান এখনই এআইকে শেখা উচিত এই অর্থে যে আমি এআইকে ব্যবহার করব। তবে চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জ আসবে, সেটিকে ওভারকাম করবার পদ্ধতি আপনাকে আবিষ্কার করতে হবে। স্যার, গণমাধ্যম কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে? এই যেমন সরকার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এদের কাজের ধরনও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা কিভাবে ফিরিয়ে আনা যায় বা এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি দারুণ প্রসঙ্গ তুলেছেন। 3 মে হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ইতিমধ্যেই 2026 সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশিত হয়েছে। এটি করে আপনি জানেন যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এটি ফ্রান্স প্যারিস বেসড একটি সংগঠন। তারা প্রতি বছর সাংবাদিকতার স্বাধীনতার সূচক প্রকাশ করে। তো দুর্ভাগ্যজনকভাবে এবছর বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 152তম। গত বছরও এটি ছিল 149তম। তার মানে স্বাধীনতার সূচকে আমরা পিছিয়ে গেছি এবং এটি ক্রমান্বয়ে পিছিয়ে গেছি আমরা। শুধুমাত্র এবছরের ব্যাপার না, আমরা বিগত প্রায় কয়েক বছর ধরেই আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে
এই রিপোর্টার্স উইদাউট বর্ডার এবার বলেছে তাদের রিপোর্টের ক্ষেত্রে যে 180 দেশের মধ্যে 25 বছরের মধ্যে এই প্রথম 100 দেশেরই স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। এটি এর আগে 25 বছরের মধ্যে কখনো হয়নি যে 180 দেশের মধ্যে 100 দেশেরই স্বাধীনতা আগের চেয়ে কমে গেছে। তার মানে একটা বৈশ্বিক সংকট, সাংবাদিকতা স্বাধীনতা যে সংকুচিত হয়ে যাচ্ছে এটি একটি বৈশ্বিক ব্যাপার। এর একটি কারণও আছে, কারণটা হচ্ছে ধরুন এখন অটোক্রেটিক একটা উত্থান চলছে বিশ্বের বিভিন্ন জায়গায়, আমরা দেখছি বিভিন্ন দেশে, বাংলাদেশেও ছিল, বিভিন্ন দেশে এখন এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব আমরা দেখছি। এই কারণে গণমাধ্যমকেও এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, বাংলাদেশের গণমাধ্যম, আসলে গণমাধ্যম স্বাধীনতা বলতে কি বুঝি এটিও কিন্তু জরুরি। বিশ্বের কোনো দেশের গণমাধ্যমই সবটুকু স্বাধীন না। স্বাধীনতা শব্দটির মধ্যেই কিন্তু এক ধরনের ডিলেমা আছে বা অর্থের ভিন্নতা আছে। যেমন ধরুন একজন সাংবাদিক যখন কাজ করছেন, তাই না, তিনি তার একটা চয়েস তো আছে, তার ভিত্তিতে তিনি কাজটি করছেন। এখন তার মানে কি তিনি ওই চয়েসের কাছেও তো উনি পরাধীন, তাই না? সুতরাং স্বাধীনতা সবটুকু কখনোই সম্ভব না, মানুষ কখনোই স্বাধীন না। মানুষ যদি সব জায়গায় স্বাধীন হয় তিনি নিজের কাছে পরাধীন, এই অর্থে যে নিজের ইচ্ছাই তিনি বাস্তবায়ন করেন। তো ওই অর্থে স্বাধীনতা আমরা প্রত্যাশাও করছি না বিশ্বের কোনো দেশে। যেমন ধরুন এই রিপোর্টার্স উইদাউট বর্ডার, তাদের রিপোর্টে বিশ্বের সবচেয়ে স্বাধীন সাংবাদিকতার দেশ হচ্ছে নরওয়ে। তার মানে কি নরওয়ে সবটুকুই স্বাধীন তারা? না, বিভিন্ন ক্যাটাগরিক্যালি তাদেরকে সূচক দেওয়া হয়েছে, কোনো কোনো সূচকে সে পরিপূর্ণ স্বাধীন না। তার মানে হচ্ছে স্বাধীনতা সবটুকু সম্ভব না। তার প্রত্যাশার জায়গাটি কি? প্রত্যাশার জায়গাটি হচ্ছে সাংবাদিকতা হওয়া উচিত গণমানুষের কথা বলতে পারা, এইটুকু স্বাধীনতা দরকার। যে গণমাধ্যম গণমানুষের কথা বলতে পারবে, এইটুকু স্বাধীনতা পেলে মোটামুটি ধরে নেওয়া যায় আমরা ভালো গণমাধ্যম পাচ্ছি। বাংলাদেশ সেটি কবে পাবে এর উত্তর জানা নাই। স্যার, এখন মিডিয়া স্টুডেন্টদের মধ্যে বড় একটা সমস্যা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে কনফিউশন। কি করবে, কোথা থেকে শুরু করবে, এটা নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? যারা মিডিয়া পড়াশোনা করছে, এটা একটু ক্রিটিক্যাল আসপেক্ট। বাংলাদেশে গণমাধ্যম বিষয়ে পড়াশোনা করার প্রবণতাটাই একটু কম, তাই না? গণমাধ্যম যে পড়বার জায়গা, এটি যে খুবই সমাজ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, সেই বিষয়ে আমাদের তরুণ যারা, তাদের আগ্রহের জায়গাটি প্রত্যাশিতভাবে তৈরি হয়নি কেন? যে আমরা পড়াশোনার জায়গাটাকে ঠিক করে ফেলেছি চাকরিমুখী। আমরা ফ্র্যাঙ্কলি টু স্পিক, যে আমরা চাকর হওয়ার জন্য পড়াশোনা করি, তাই না? তো সেটি হওয়া উচিত ছিল না। উচিত ছিল যে আমরা পড়াশোনা করবো নিজের বিকাশের জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখতে পেতাম, তাহলে দেখতাম যে সাংবাদিকতা, গণমাধ্যম, মিডিয়া একটি দারুণ জায়গা পড়াশোনা করার জন্য। আপনি কমিউনিকেশন, রাইট? আমাদের সাংবাদিকতা যারা পড়েছি, আমরা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছি, তাদের কিন্তু মাদার হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন এত বেশি জীবন ঘনিষ্ঠ, এবং কমিউনিকেশন হচ্ছে নট দ্য পার্ট অফ লাইফ, কমিউনিকেশন ইজ লাইফ। আপনি কখনো কিন্তু এর বাইরে থাকতে পারেন না, যোগাযোগের মধ্যে থাকেন। সে যোগাযোগের মতো একটি বিষয় আমরা পড়ছি, এটির প্রতি আগ্রহ থাকবে না কেন? আমার কাছে মনে হয় যে তরুণদের মধ্যে এই বিষয়টি আমরা ঢোকাতে পারিনি, আমরা তাদেরকে বলতে পারিনি যে এই বিষয়ে তোমার পড়বার জায়গা রয়েছে। তারপরও আপনি দেখবেন যে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমাদের মানারাত ইউনিভার্সিটি তো সাংবাদিকতা বিভাগ আমরা চালু করেছি ধরুন 2013 সাল থেকে। আমাদের ইতিমধ্যেই 27টা ব্যাচ বের হয়ে গেছে, তরুণরা আসছে, হ্যাঁ, অন্যান্য ইউনিভার্সিটি তো আসছে। তার মানে এটা এখন একটা হতাশার জায়গায় কাজ করছে তরুণদের মধ্যে। সেটি হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন সাংবাদিকতা পড়ার পাশে কোথায় যাবে, তাই না? এখন কোথায় যাবে, জায়গা তো বেড়েছে আগের চেয়ে, তাই না? হতাশা বাড়বে কেন? হতাশা তো কমার কথা। একজন শিক্ষার্থী যখন অন্য ডিপার্টমেন্টে পড়ে, তাকে একটা দীর্ঘ সময় ওয়েট করতে হয় চাকরির জন্য, কোথায় যাবে না যাবে। কিন্তু সাংবাদিকতা এমন একটা ডিপার্টমেন্ট, আপনি থার্ড ইয়ারে গিয়েই একটা জবের জায়গা তৈরি করতে পারবেন আপনি, এবং আপনার ক্ষেত্র অনেক বেড়েছে। এখন বললাম, আপনি এখন সাংবাদিকতা বিভাগে শুধু রিপোর্টিং না, আপনি ফিল্ম, আপনি ফটোগ্রাফি করতে পারবেন, আপনি জনসংযোগে কাজ করতে পারবেন, কমিউনিকেশনে কাজ করতে পারবেন, আপনি ইভেন ইউটিউবিং করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন, তাই না? তো সব কিছু নিয়ে এখন আমার ধারণা প্রযুক্তিগত কারণেই সাংবাদিকতার ক্ষেত্র আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেড়েছে। সুতরাং যদি আপনি চাকরির জন্যও পড়েন, সাংবাদিকতা পড়বার জায়গা, কোনো সন্দেহ নেই। স্যার, আগামী 10 বছর পরে সাংবাদিকতা কেমন অবস্থানে যাবে বলে আপনি মনে করছেন? এটা দুটো দিক আছে।
একটা হচ্ছে যদি সাংবাদিকতার ফ্রিডম চিন্তা করে সেটা একটা জায়গায়, আর যদি প্রযুক্তিগত দিক চিন্তা করেন একটা জায়গায়। ফ্রিডম যদি দেখি আগামী 10 বছর পরে বাংলাদেশের সাংবাদিকতার মান কেমন হবে, যেটা বললাম যে এবছরও স্বাধীনতার সূচকে আমাদের অবস্থান 152তম। আমি তো চাইবো আগামী 10 বছরের মধ্যে এটি 10-এ নেমে আসুক, আমরা টপ 10 কান্ট্রির মধ্যে থাকবো যারা সাংবাদিকতার স্বাধীনতা ভোগ করে। কিন্তু সেটি কি চাইলেই হবে না, 10 বছরের মধ্যে এটি তখনই সম্ভব যখন আমাদের সামগ্রিক সংস্কৃতির পরিবর্তন ঘটবে। আসলে সাংবাদিকতা কিন্তু এই সমাজেরই অংশ, যারা সাংবাদিকতা করছেন তারা কিন্তু এই সমাজেরই মানুষ। এই সমাজ যদি শুদ্ধ না হয়, সংস্কৃতি যদি শুদ্ধ না হয়, সাংবাদিক শুদ্ধ বানাবেন কিভাবে আপনি? হবে না তো। পাওয়ারকে শুদ্ধ হতে হবে। গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, গণমাধ্যমের বিকাশের জন্য গণতন্ত্র হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আগামী 10 বছরের কথা আপনি বলবেন না, যদি 10 বছরে গণতন্ত্র ঠিক পথে থাকে, সাংবাদিকতা ঠিক পথে থাকবে বলে আমি প্রত্যাশা করছি। কিন্তু গণমাধ্যম যদি তার মতো করে নিজের নতুন ডেফিনেশন তৈরি করে নেয়, তখন গণমাধ্যম পথ হারাবে। এটা একটি দিক। আর একটা দিক হচ্ছে আপনি যে বলতে চেয়েছেন যে প্রযুক্তিগত চ্যালেঞ্জ বা কি সামনে আসবে আগামী 10 বছরে, এটি হচ্ছে আমি যেটা শুরুতেও বলেছি যে আগামী 10 বছর সাংবাদিকতা হবে খুবই ডিজিটালাইজড প্ল্যাটফর্ম থাকবে, এবং একটা বড় চ্যালেঞ্জ হবে আপনি সাংবাদিকতাকে সেপারেট করতে পারা, কোনটা সাংবাদিকতা কোনটা সাংবাদিকতা না, এই ডিফারেন্সিয়েশনটা খুব কঠিন হয়ে যাবে। সবাই মনে হবে সাংবাদিকতা করছে, তাই না? এই চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবচেয়ে বড় আমাদের মানদণ্ড হবে সত্য প্রচার। আমি যা কিছু বলবো সত্য বলবো, সত্যের কাছে আমি দায়বদ্ধ, আমি জনগণের কাছে দায়বদ্ধ। আমি ভিউ ব্যবসা করব না, আমি ক্লিক বেইট জার্নালিজম করব না, আমি করব যেটার মধ্যে সত্যি গণমানুষের কথা রয়েছে এবং ফ্যাক্ট। এই ফ্যাক্ট এবং ফিকশন, এই দুটো কিন্তু আপনাকে দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। আমরা যারা সচেতন তারা হয়তো বুঝি কোনটা ফ্যাক্ট কোনটা ফিকশন, কিন্তু দেখবেন যে বাংলাদেশে প্রায় 7 কোটি ফেসবুক ইউজার রয়েছে। তাদের অনেকের কাছে দেখলেই বিশ্বাস করে না এটা ঠিক আছে, হ্যাঁ এটা ফেসবুকে দেখেছি, রাইট? তো এই যে বিশ্বাস করা, দেখা মাত্র বিশ্বাস করা, এইখানেও কাজ করতে হবে। না হলে সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জ হবে যে কোনটা সত্য সেটি পাঠকের কাছে পৌঁছানো, দর্শকের কাছে পৌঁছানো। স্যার, অনেকেই মানে খুব সোজাভাবে বলছে যে এআই চাকরি কেড়ে নিচ্ছে, এটা তো অনেক সুযোগ। এখন আপনি কি বলবেন যে এটা কি সুযোগ নাকি হুমকি? এটার জন্য আরো অপেক্ষা করতে হবে। এখন এআই তো মাত্র শুরু হলো বাংলাদেশে, তাই না? এর কনসিকুয়েন্সটা কোথায় যাবে এবং সাংবাদিকতার ক্ষেত্রে সেটি কেমন রূপ ধারণ করবে আমরা এখন প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমাদের প্রেডিকশন সবটুকু ঠিক নাও হতে পারে। ধারণা করছে একটা চ্যালেঞ্জ তো উপহার দিবেই, একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসবেই, তো সেটিকে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমি বলবো যে এআইকে ব্যবহার করে আপনি কিভাবে নিজের জায়গা তৈরি করতে পারেন সেটি। ধরুন কম্পিউটার যখন ছিল না, মানুষ ম্যানুয়ালি কাজ করতো, তো কম্পিউটার আসবার পরে সব মানুষ বেকার হয়ে গেছে? তো এখন এআই এসছে, এখন সব মানুষ বেকার হয়ে যাবে? ব্যাপারটা এরকম না। আসলে প্রযুক্তি আসবেই, তাকে ঠেকানো যাবে না, কিন্তু ওই প্রযুক্তির সঙ্গে আপনার বসবাস করবার সদ্ব্যবহার এবং বসবাসের পদ্ধতি, এটি আপনাকে রপ্ত করতে হবে। আমার ধারণা মানুষ হিউজ পটেনশিয়াল, সে পদ্ধতি বের করে ফেলবে। বেকার হওয়ার আশঙ্কা আপাতত আমি করছি না। অনেকেই বলে যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে সনদ কেনা, তো আপনি যেহেতু একটা এই সেক্টরে রয়েছেন, এই বিষয়ে অনেকেই ভুল বলে, যদি এটা বলে থাকে তারা ভুল বলছে। প্রাইভেট ইউনিভার্সিটি, আচ্ছা ইউনিভার্সিটি মানেই তো ইউনিভার্সিটি, এটাকে আলাদা করে প্রাইভেট বলতে হবে কেন? এটা আসলে এক একজনের এক এক মত। এইটাই সমস্যা আমাদের। ধরুন বিশ্বের সেরা ইউনিভার্সিটি যদি আপনি নামগুলো বলেন, এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, সবগুলো তো প্রাইভেট, একটাও রাষ্ট্রীয় না। তো তারা তো টপে। বাংলাদেশের কালচারটা ভিন্ন। এখানে প্রাইভেট ইউনিভার্সিটিকে একটু সরকারি বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্নভাবে দেখা হয়। তার হয়তো কিছু কারণও ছিল, কোনো ইউনিভার্সিটি হয়তো একসময় এই প্র্যাকটিসগুলো করেছে হয়তো, তো তার জন্য সব ইউনিভার্সিটি খারাপ হয়ে যায়নি। হ্যাঁ, আপনি বাংলাদেশের টপ মোস্ট ইউনিভার্সিটি যেটা এখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আছে, আপনি তাদের কোয়ালিটি আমি তো বলবো আউটস্ট্যান্ডিং, এবং তারা কোনো পাবলিকের চেয়েও আমি ভালো বলবো। রিসেন্ট যে পাবলিক ইউনিভার্সিটিগুলো হয়েছে তার চেয়েও তো বাংলাদেশ টপ প্রাইভেট ইউনিভার্সিটি বেটার আমার কাছে মনে হয়। কারণটা কি আমি আপনাকে বলি। কারণটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখবেন যে খুব বেশি আপনাকে গ্রুমিং করছে, আপনাকে কমিউনিকেশন শেখাচ্ছে, আপনাকে সফট স্কিল শেখাচ্ছে, আপনাকে একটা এক্সপোজার দিচ্ছে সে, এবং তার মধ্য দিয়ে আপনি কিন্তু নিজে বাজারের উপযোগী হচ্ছেন, কর্ম উপযোগী হচ্ছেন। পাবলিক ইউনিভার্সিটি হয়তো সে তার মতো করে ওই থিওরিটিক্যাল অ্যাসপেক্টই আছে,
সেটিও দরকার আছে, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি জব সেক্টরে কিন্তু ভালো করছে, কারণ কারণ তার ওই ওরিয়েন্টেশনটা আছে। আমি এই বিতর্কেই আসলে খুব স্বচ্ছন্দ বোধ করি না, যে যে ভালো সে ভালোই, সে প্রাইভেট হলেও ভালো, পাবলিক হলেও ভালো। আমার দেখার বিষয় হচ্ছে যে আমার গ্রাজুয়েটটা কী করছে, তারা সমাজে ইম্প্যাক্ট তৈরি করতে পারছে কিনা, তারা বাজারে ভালো করছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। সে যদি প্রাইভেট থেকে এসে ভালো করে, ওয়াই নট, আমি তাকে কেন রিকগনাইজ করবো না? পাবলিক থেকে আসলে সে ভালো হবে, নট দ্যাট। আমি পাবলিক থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু আমি মনে করি না যে পাবলিক মানেই ভালো কিছু। এটা ডিপেন্ড করছে আপনার নিজের একটা চেষ্টা, আপনার যে জায়গাটা আপনি আছেন সেখানকার বিষয়ের পড়াশোনা, এবং সময়ের সঙ্গে নিজের অবস্থানটাকে সমান্তরাল রাখতে পারা। এগুলো হলে প্রাইভেট পাবলিক এই ডিবেটই যাওয়া উচিত না আমাদের। আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আপনি কিভাবে শেখাচ্ছেন, বই নাকি রিয়েল লাইফ? আচ্ছা, দারুণ প্রশ্ন করেছেন। আমাদের শেখানোর পদ্ধতি আসলে আমরা ঠিক শেখাই না, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করি শেখার জন্য। শেখার কাজটা কেউ করে দিতে পারে না। ট্রু, দেখবেন আপনাকে আমি শেখাতে পারবো না, আপনাকে আমি হয়তো বলবো যে এইভাবে আপনি শিখতে পারেন, কিন্তু এই শেখার কাজটা আপনাকে নিজেকেই করতে হয়। আমরা এই প্যাডাগজি এখানে অ্যাপ্লাই করি। আমি শুরুর দিকে ক্লাস নেই ইউনিভার্সিটিতে, আমি ওদেরকে বলি যে ধরুন আপনারা এখানে এসছেন, এই 4টা বছর থাকবেন, আমরা আপনাকে 4টা বছরে দেখাবো যে ওইখানে গেলে তুমি এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারবে। আমি আপনার ঠিকানাটা বলে দেবো, ওইখানে টিউবওয়েল আছে, ওখানে গিয়ে পানি খাও, কিন্তু আমি আপনার জন্য পানিটা এনে দেবো না, এটা আপনার কাজ। আমার পথ হচ্ছে দেখানো। পথ দেখানো আমার কাজ। আমরা এই পদ্ধতি অবলম্বন করি, এবং আমাদের ইউনিভার্সিটিতে আরেকটি ব্যাপার আছে আমাদের ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে আমরা লার্ন উইথ ফান। আমরা আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করি। আনন্দ এবং সাংবাদিকতা আনন্দেরই ব্যাপার। আপনি জানেন যে এখানে অনেক বেশি ডাইভার্সিটি আছে, আমাদের ক্যাম্পাস টিভি আছে, আমাদের জেএমএস টাইমস একটা নিউজ পেপার বের করি আমরা নিয়মিত। এইসব জায়গায় শিক্ষার্থীরা শেখে, আমরা ট্যুরে যাই, ওদেরকে এঙ্গেজ করি, আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই আমরা, ওখানে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখে। তো এর মধ্যে দিয়ে আমার ধারণা ওরা মিডিয়াটাকে এনজয় করছে, মিডিয়ার পড়াশোনাটাকে এনজয় করছে। অনেকে বুঝে, অনেকে বোঝে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণেই বেশিটা হয় যে ওই ইউটিউবারদের নিউজ যারা আপনি তো নামটাই করলেন, একজনকে বললেন সাংবাদিক, অন্য ইউটিউবার বললেন, নামের মধ্যে ডিফারেন্স রয়েছে। ইউটিউবার তো সাংবাদিক না, তাই না? এখানে একটু আপনি বুঝিয়ে বলি, সেটি হচ্ছে যে ধরুন একজন সাংবাদিক, তার দাবির যুক্তি কি? আমার কাছে মনে হয়, আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি, যে একজন সাংবাদিক যিনি একটি সংবাদ মাধ্যমে কাজ করেন। ইউটিউব একটা সংবাদ মাধ্যম না, তাই না? যিনি ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইউটিউব ব্যবহার করেন, তাকে আমি সাংবাদিক বলার পক্ষে না। দ্বিমত থাকতেই পারে, আপনি চাইলে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একজন ইউটিউবার কখনো সাংবাদিক না। কিন্তু একজন সাংবাদিক যিনি হবেন, তিনি তার একটি স্বীকৃত প্ল্যাটফর্ম থাকবে, সেখানের তিনি জনশক্তি হবেন, এবং তিনি সাংবাদিকতা বেসিক যে ব্যাকরণ রয়েছে সেগুলো মেনেই তিনি তথ্য মানুষের কাছে পৌঁছাবেন। আদারওয়াইজ ধরুন ইউটিউব চ্যানেল তো অনেকেরই রয়েছে, যদি তাকে সাংবাদিক বলেন, তো বাংলাদেশের সাংবাদিকের অভাব নাই। ইফ ইউ হ্যাভ এ ইউটিউব চ্যানেল, ইউ আর এ জার্নালিস্ট। এরকম যদি হয়, তো আপনি তো সাংবাদিক কাউন্ট করতে পারবেন না। আনকাউন্টেবল জার্নালিস্ট আর দেয়ার। এটা তো হয় না আসলে, এটা একটা পেশাগত বিশৃঙ্খলা তৈরি করবে। সাংবাদিক সেই যে সংবাদ মাধ্যমে কাজ করে। তো স্যার, অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে স্যার বুঝিয়েছেন, আসলে কথাগুলো শুনতে ভালো লাগছিল। তো স্যার, যারা হচ্ছে ভবিষ্যতে যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে বা এখন করছে বা চিন্তা করছে কি করব, তাদের উদ্দেশ্যে লাস্টে যদি কিছু বলতেন। জি, সেটাই বলছি যে সাংবাদিকতা একটি এমন পেশা যেটিকে ওন করতে হয়, যার মধ্যে প্যাশন থাকতে হয়। প্যাশনটি ধারণ করা খুব জরুরি, এবং আমি এটি খুব জোর দিয়ে বলতে পারি যে এখন সাংবাদিকতার সবচেয়ে সেরা সময়, এবং সাংবাদিকতা ভালো সময় আরও সামনে আসবে। সাংবাদিকতা কখনো থেমে যাবে না। আমি অনেককেই দেখি বিভিন্ন সময়ে সাংবাদিকতার পেশা নিয়ে হতাশা ব্যক্ত করেন, এবং অনেকেই রিসেন্ট আমি দেখেছি গত 2 বছর ধরে বা আরও একটু আগে থেকে, যে কেউ সাংবাদিকতা পেশাটাকে ছেড়ে দিয়েছেন, অনেকেই আছে এরকম। তো তাদের হয়তো একটা বাস্তবতা ছিল, কিন্তু আমি বলি কি, সাংবাদিকতা পেশা টিকে থাকবে একদম পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত। আমি এরকম মজা করে ক্লাসে বলি যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামতের আলামত বা কিয়ামতের শুরু হয়ে যাবে, তখনও হয়তো কোনো রিপোর্টার লেখার কাজে ব্যস্ত থাকবেন, ওই অবস্থায় ফু শুনবেন। মানে সাংবাদিকতা এমনই যে
শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। প্রশ্ন হচ্ছে করবে কে সাংবাদিকতা, মানে করার মতো মানুষ কিন্তু তৈরি হতে হবে, তাই না? এবং এটি আমি যদি না আসি অন্যরা আসবে। তো অন্যরা যখন আসবে, তারা যদি আমার আপনার চেয়ে একটু মন্দ মানুষ হয়, তারা তো পেশাটাকে আরো খারাপ করে ফেলবে। এই জন্য ভালো মানুষগুলোকে এই পেশায় আসা উচিত। একটি পেশা নিজের কোনো হাতিয়ার নেই। এই পেশা কেমন হবে, কতটুকু ভালোভাবে পরিচালিত হবে, সেটি নির্ভর করছে এই পেশার পেছনে কারা আছে। সুতরাং ক্যামেরাটা দামি হলেই চলবে না, ক্যামেরাটা ভালো হলেই চলবে না, ক্যামেরার পেছনে মানুষটাকে ভালো হতে হবে। আমার হাতে কলম আছে, কলম খুব সুন্দর একটি কলম, কিন্তু আমার মনটা সুন্দর না, তাহলে তো কলম দিয়ে ভালো কিছু হবে না। এই জন্য বলবো সাংবাদিকতার ভবিষ্যৎ রয়েছে। আমি ইয়ংদেরকে বলবো বিশেষ করে সাংবাদিকতায় পড়াশোনা করুন। সাংবাদিকতা এখন অনেক পড়ার সুযোগ রয়েছে, অনার্স মাস্টার্স করার সুযোগ রয়েছে, এবং সাংবাদিকতা পেশায় আসুন। সাংবাদিকতা আমি ওই অর্থে পেশা বলতে রাজি না, ইটস এ লাইফস্টাইল। এটি একটি, ধরুন অনেকেই আছে দেখবেন অনেক সুযোগ থাকার পরে অন্য পেশায় যাননি, সাংবাদিকতায় জীবন শেষ হয়ে গেছে, অনেকে আছে, আমাদের দেশেও আছে। তো এটি কেন হয়েছে? বিকজ এইটার মধ্যে ডেডিকেশন ছিল, এক ধরনের প্যাশন, এক ধরনের ইমোশন, এক ধরনের অ্যাটাচমেন্ট, সব কিছু নিয়েই এটি হয়। তো আশা করছি এই অ্যাটাচমেন্ট কখনো ফুরাবে না। যারা ইয়ং আছে তারা মিডিয়ার মতো একটা জায়গায় কেন কাজ করতে আগ্রহী হবে না? মিডিয়া তো একটা পাওয়ারের জায়গা, তাই না? মিডিয়া হচ্ছে একটা, ধরুন, কন্ট্রোলের জায়গা, এবং মিডিয়া হচ্ছে নিজেকে এক্সপ্লোর করবার জায়গা, সমাজকে সত্যি একটা পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার একটা হাতিয়ার মিডিয়া। এই এখনকার জেনজি ইয়ং জেনারেশন যারা, তারা নানাভাবেই সমাজ সংস্কারের জন্য কাজ করছে। তো মিডিয়া তো সবচেয়ে বেশি সমাজ সংস্কারের জন্য কার্যকর হাতিয়ার। তো এখানে যদি ইয়ংরা না আসে, তো এটি তো আমাদের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। আমি প্রত্যাশা করব যে ইয়ংরা বেশি বেশি সাংবাদিকতায় আসুক, এবং সাংবাদিকতায় যে হতাশ না হয়েও কাজ করা যায় সেটি তারা প্রমাণ করুক। যারা কনফিউশনে ছিল বা যারা মানে সুবিধাটা বুঝবে না, ইম্পর্টেন্সটা, আশা করছি আপনার কথাগুলো শুনে অবশ্যই clear হবে। এটির আবার দুটো দিক আছে। যেমন ধরুন আমার কথার সঙ্গে সবাই একমত নাও হতে পারে, আমি তাদের জন্যই বলছি যারা এটা নিয়ে চিন্তা করবে অন্তত। স্যার আমি সেটা বলেছি যারা আসলে ভেতরে প্যাশনটা কাজ করছে। রাইট। আর এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন স্যার, অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে। অসংখ্য ধন্যবাদ ক্যাম্পাস টাইমে আসার জন্য, এবং আপনি অনেক কষ্ট করে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আজ সাংবাদিকতায় পড়াশোনা, সংকট থেকে শুরু করে গণমাধ্যমের খুঁটিনাটি বিভিন্ন দিক জানতে পারলাম। এমন আরও আয়োজনের সঙ্গে থাকতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।